স্বাধীনতার পরে ৮০ দশক থেকে চট্টগ্রামের পাহাড় কাটা শুরু হয়। আপনারা জেনে থাকবেন চট্টগ্রামের সবচেয়ে ভিআইপি এলাকা যেটা খুলশী আবাসিক এলাকা বলা হয়, সেটা সম্পূর্ণ পাহাড় কেটে গড়ে উঠেছে এবং সেই ধারা এখনো অব্যাহত আছে। তো দুঃখের বিষয় হচ্ছে ২০০৭ সালে যখন পাহাড় ধসে একদিনে আপনার ১২৯ জন মারা গিয়েছিল, তখন শক্তিশালী পাহাড় রক্ষা কমিটি নামে একটি কমিটি হয়েছিল। সেখানে আমরাও ছিলাম এবং আমাদের বাংলাদেশ পরিবেশ ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, যিনি চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং ভিসি ছিলেন, উনি ৩৬টা সুপারিশ দিয়েছিলেন ২০০৭ সালে, আজকে থেকে ১৯ বছর আগে। সেখানে ওনার প্রথম কথাটি ছিল পাহাড়ে ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ। অর্থাৎ আপনারা জানেন চট্টগ্রামের পাহাড়গুলি একটু বিশেষ ধরনের পাহাড়। অনেক পাহাড় আছে বালি দোআঁশ, অনেক পাহাড় আছে বালি মাটি, আবার অনেক পাহাড় আছে এঁটেল মাটি। তো এই পাহাড়গুলি কোনটা কি অবস্থায় আছে এবং এই পাহাড়গুলির মালিককে কে সংরক্ষণ করবে, এই সমস্ত সমীক্ষা করে প্রতিটি পাহাড়কে তার ধরন চিহ্নিত করে তাকে সংরক্ষণের ব্যবস্থা করা। যেমন ধরেন চট্টগ্রামের সবচেয়ে বেশি ঘনবসতি হচ্ছে জিলাপি পাহাড়, একদম লালখান বাজারের পাশে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় যেখানে, তার থেকে ২০০ গজ উপরের দিকে যেটা জিলাপি পাহাড় বলা হয়, সেই পাহাড়ের পেছনে মিনিমাম ১০,০০০-এর বেশি মানুষ বসবাস করে পাহাড়ের নিচে, এবং সেখানে ২০০৭ সাল পরবর্তীতে ১৫ থেকে ২০ জন মানুষ মারা গিয়েছে পাহাড় ধসে। জি না, এবারের যে পাহাড় ধসের ঘটনা, আলিউর রহমান ভাই, এবারে যে পাহাড় ধসের ঘটনা আমরা দেখলাম যে রোহিঙ্গা ক্যাম্পে যে ক্ষয়ক্ষতির ঘটনা এবং মারা গেছেন, সবকিছু মিলে এটা রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে আমরা দেশি বিদেশি যে সহযোগিতা আমরা পেয়ে থাকি, সেই জায়গাতে নতুন কোনো ঘাত অভিঘাতের জায়গা অথবা সহযোগিতা বন্ধ অথবা কালক্ষেপণ ইত্যাদি প্রসঙ্গ তৈরি হওয়ার কোনো শঙ্কা দেখেন? হ্যাঁ, অবশ্যই একটা শঙ্কা থেকে যায়, কারণ আন্তর্জাতিক দাতা সংস্থারা যে টাকা পয়সা দিচ্ছে সেটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা তারা দেখবে। এখন আপনারা দেখেন রোহিঙ্গা ক্যাম্পে যে পাহাড় ধসে পড়েছে, সেখানে যে পরিবারগুলো ছিল, সেখানে আমাদের পরিবারের একজনও চাকরি করে, সে একটা বড় পদে আছে। সেখানে দেখা যাচ্ছে এই পাহাড়গুলি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং যে কোনো সময় ধসে পড়তে পারে, সেটা স্থানীয় সবাই জানতো, কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না। কথা হচ্ছে কক্সবাজারে যে পাহাড়গুলি ধসেছে সেটা দীর্ঘদিন থেকে, আপনারা যারা কক্সবাজার গিয়েছেন, সেখানে সমুদ্র সৈকত থেকে দেখা যায় পাহাড় খাড়াভাবে কাটা হয়েছে, সেটার নিচে মানুষ বসবাস করছে। আমি বেলা চট্টগ্রামের নেটওয়ার্ক হিসেবে কাজ করছি দীর্ঘদিন থেকে। আমরা কক্সবাজারে সেমিনার করে সভা সমাবেশ করে অনেকবার বলেছি যারা অবৈধভাবে পাহাড় দখল করেছে তাদেরকে সরিয়ে আনার জন্য, এবং সেখানে যেখানে পাহাড় ঝুঁকিপূর্ণ আছে সেখানে গাইড ওয়াল দিয়ে অথবা বিভিন্ন প্রকারের দেশীয় প্রজাতির গাছ লাগিয়ে ওই পাহাড়টিকে যাতে ধসে না পড়ে সে ব্যবস্থা করার জন্য। রোহিঙ্গা ক্যাম্পের ক্ষেত্রেও সেটা করা যেত এবং সেটার জন্য আহামরি কিছু টাকা পয়সারও প্রয়োজন হয় না। যে মানে এই যে পরামর্শ আলিউর রহমান, যে পরামর্শ বা ব্যবস্থার কথা বলছেন, সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে বা বাস্তবায়নের জন্য প্রশাসন কতটুকু উদ্যোগ নিচ্ছে? আমি দুঃখের সাথে বলছি, চট্টগ্রামে এই যে আজকে ৩ দিন ধরে চট্টগ্রাম নগরী পানির নিচে ডুবে আছে। এই জলাবদ্ধতার জন্য চট্টগ্রামে ১৫,০০০ কোটি টাকার প্রকল্প চলছে, কিন্তু মানে ২০০০ সালের পরবর্তীতে চট্টগ্রামে পাহাড় রক্ষার জন্য, পাহাড়ের ধস রক্ষার জন্য সরকার থেকে সুনির্দিষ্ট ১ টাকা বাজেট আসে নাই। যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন আমরা ৫টা সংগঠন মিলে চট্টগ্রামের পাহাড় রক্ষার জন্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবরে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি দিয়েছিলাম, নোটিশ করেছিলাম, অন্তত জলবায়ু। কিন্তু অবস্থার পরিবর্তন দেখছেন আলিউর রহমান ভাই, এটাও একটু বলুন যে এই যে পাহাড় ধসের প্রসঙ্গ, জলাবদ্ধতার প্রসঙ্গ এবং যে পরামর্শগুলো আপনার সংগঠন বা আপনি বা আপনার মতো আরো যারা এই প্রসঙ্গে বা এই সেক্টরে কাজ করেন, আপনারা যে পরামর্শগুলো দিয়ে থাকেন, সেটি সকল আমলেই সেটি বাস্তবায়নের প্রশ্নে একই চিত্র। পাহাড় রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাজেট নাই, কোনো পরিকল্পনা নাই। যখন বর্ষাকাল আসে তখন জেলা প্রশাসনের উদ্যোগে পাহাড় রক্ষা কমিটির একটা সভা করা হয়, ২-১ দিন মাইকিং করা হয়, এরপরে যে অবস্থা সেই অবস্থায় থেকে যায়। পাহাড় রক্ষা করাটা খুবই সহজ যদি আপনি জানেন এই দেশ হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, তার উপর চট্টগ্রাম শহরে কাজের অনেক সুযোগ আছে, উপকূলীয় এলাকা এবং বিভিন্ন দেশ চরাঞ্চল থেকে মানুষ পঙ্গপালের মতো চট্টগ্রাম শহরে আসতেই থাকে।
তাদেরকে সহজে বাসস্থান করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ে বসবাসের সুযোগ করে দেয়। তারা বসবাস করলে পাহাড় থেকে ওদের সুবিধা কি, তারা তাদের বসবাসের অন্তরালে পাহাড়টাকে কেটে সমান্তরাল করতে পারে। তো সেখানে যদি আমি আমার পাহাড়টাকে সুরক্ষা করে, যেমন ফয়েজ লেকে যদি আপনি এসে থাকেন, ফয়েজ লেক হচ্ছে চট্টগ্রাম শহরের অন্যান্য পাহাড়ের মতো অবস্থা আছে, সেটা যেহেতু সংরক্ষিত আছে সেখানে কোনো পাহাড় কাটা হয় না, পাহাড় ধস হয় না। প্রতিটি পাহাড় সংরক্ষণ করে সেটাকে যদি একটা পদ্ধতির আওতায় নিয়ে আসা হয় যে পাহাড়টা বালি মাটি, সেখানে বিশেষ ধরনের ঘাস অথবা গাছ লাগিয়ে সেখানে যদি পার্কের মতো করা হয়, মানুষের যাতায়াত থাকলে সেখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না।